নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। অনুধান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন করেছেন দীপ্তি রায়। তার প্রশ্ন, পড়া ও অপরা বিদ্যা কি প্রাচ্য ও পাশ্চাত্যের মিলিত জ্ঞান, না অন্য কোনো গূঢ় তত্ত্ব আছে? এই বিষয়ে যদি একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। বিদ্যা দু রকম আছে। একটা জীবিকা অর্জন করা যায় একটার দ্বারা, যেমন নানা রকম প্রফেশনাল বিদ্যে। আর একটা বিদ্যা আছে যা দিয়ে জীবনের সমস্যার সমাধান হয়। পড়া শব্দটার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, অপরা গৌণ। অর্থাৎ উপনিষদে যা বলা হয়েছে, বিদ্যাকে দুভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রাচ্য পাশ্চাত্য কোনো ভাগ করা হয়নি। প্রাচ্যের মতো পাশ্চাত্যেও পড়া অপরা বিদ্যা আবিষ্কারের চেষ্টা হয়েছে। পরাবিদ্যা নারদের কথোপকথনে আছে ছান্দোক্য উপনিষদে। তিনি সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আর্কিওলজি থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য সবকিছুই উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষ যেগুলো জীবিকা অর্জনের জন্য করে, সাধারণ একটি ছাত্র সে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারি করছে বা ম্যানেজমেন্ট পড়ছে, তার মানসিকতাটা কি? সে তো পড়াশোনা সাধারণভাবে পড়াশোনা করছে অর্থ উপার্জনের জন্য, বড় হয়ে, কিংবা নাম যশের জন্য, ক্ষমতার জন্য। অর্থাৎ এই জীবনের জন্য সে করছে, জীবিকা অর্জন করছে। আর একটা বিদ্যা আছে যেটা থেকে জীবনকে অতিক্রম করে নিয়ে চলে যায়। জীবনকে অতিক্রম মানে পুনর্জন্মের কথা বলছি না, জীবনের ঊর্ধ্বে ওঠে। অপরা বিদ্যা সীমিত যে জীবন তাকে নিয়ে কাজ করে। পড়া বিদ্যা যে অসীম সম্ভাবনা তাকে খুলে দেয়। এখন প্রশ্ন হচ্ছে একজন একটা বিদ্যাকে কিভাবে ব্যবহার করবে। ফিজিক্সকে কেউ ফিজিক্স পড়তে পারে ভালো টাকা উপার্জনের জন্য, চাকরির জন্য। আবার কেউ ফিজিক্স পড়তে পারে বিশ্ব রহস্যের উন্মোচনের জন্য, যা দেখে তার চেতনার উন্নয়ন হবে। সেই হিসাবে পড়া মানে শ্রেষ্ঠ বিদ্যা, তো আধ্যাত্মিক বিদ্যাকে বলা হয়। আর অপরা মানে জাগতিক বিদ্যাগুলো। তারপরে প্রশ্ন করেছেন শ্রাবন্তী চক্রবর্তী। আমার ইষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কিন্তু ধ্যান করতে বসলে ইষ্টমূর্তি চিন্তার সময় ঠাকুরের জায়গায় অনেক সময় মায়ের মূর্তি অথবা শিবের ধ্যান মূর্তি ভেসে ওঠে। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব? আপনি লিখেছেন অনেক সময়, অর্থাৎ মাঝে মাঝে অন্য মূর্তির আবির্ভাব হয়। অন্য মূর্তি দেখেন, অন্য দেবতা বা দেবীকে দেখেন, এটা খারাপ নয়, ঠিক আছে, এরকম হয়। তখন আপনি ভাববেন ইষ্টই ওই রূপ ধরে আপনার সামনে এসছেন, তাহলে আর কোনো সমস্যা থাকে না। আর এ থেকে মুক্তি পাবার কোনো দরকার নেই, কারণ ধ্যানের যত গভীরে যাবেন অনেক কিছু দেখবেন যেটা আপনি চিন্তা করছেন না। সুতরাং এটা হয়, এটা খুব স্বাভাবিক।
ওইটাই চিন্তা করুন। ইষ্টই নানান রূপে আপনার সামনে আসছেন। পরের প্রশ্ন করেছেন কাজরি সাহা এবং সঙ্গীত সিংহ। তাদের প্রশ্ন, সংসারে নানা ঝামেলায় মনটা যদি খুবই উচাটন হয় তাহলে কি করে জপ করব? মনকে চেপে চুপে বসাতে চাই, তবু বসাতে পারি না। আচ্ছা, আপনার ছেলে ধরুন সামনে পরীক্ষা, পড়ছে না, আপনি বললেন পড়ছে না কেন? বললে মনটা এখন ঠিক অস্থির পরীক্ষার কথা চিন্তা করে, তাই বসে বসে মনটাকে বসাতে পারছি না বইয়ে। কি বলবেন আপনি? জোর করে বসে, কারণ সামনে পরীক্ষা। সংসারে তো নানা ঝামেলা থাকবেই। সাগরের সব ঢেউ থেমে যাক, তারপরে আমি স্নান করব, এই কথা যেভাবে, তার তো স্নান কোনোদিনই হয় না। এই যে মুনি ঋষিরা বনে জঙ্গলে ধ্যান করতেন, বনে জঙ্গলে তো বাঘ ভালুক থাকেই, সাপ আছেই, বাদর আছেই। তারা যদি চিন্তা করেন যে বাঘ ভালুক দূরে চলে যাক, সাপ না আসুক, তারপরে ধ্যান করতে তো হয় না। সাধনা মানে ঢেউ উঠবে সাগরে, সংসারে নানা ঝামেলা থাকবেই, মন অস্থির হবেই, এর মধ্যেই জপ করতে হবে। আর ওই করতে করতে অভ্যেস হয়ে যায়, মন তখন ঝামেলার মধ্যেও বসে যায়, কিন্তু মনটাকে অভ্যস্ত করাতে হয় যতক্ষণ না মন ওই স্তরে যাচ্ছে। কারণ সাধনা মানে সংগ্রাম। যে সংগ্রাম করতে রাজি না, তার কিন্তু সাধনা হয় না কখনো। এবং এ তো আপনি যে বলছেন, এ তো খুব প্রাথমিক অবস্থার সংগ্রাম। এরপরে আরো অনেক বড় বড় সংগ্রাম আসবে। সুতরাং ওই জোর করেই করতে হয়। যেরকম ভাবে আপনার ছেলেকে আপনি বলেন পরীক্ষা আসছে সামনে, হয়তো জোর করেই পড়ায় মন দাও। পরের প্রশ্ন করেছেন লক্ষ্মী দেব। স্বামীজি পার্থিব দেহ রাখার আগে ডুকরে কেঁদে উঠেছিলেন কেন? সংসারে মায়ার বাঁধনের জন্য নিশ্চয়ই নয়। এ বিষয়ে খুব জানতে ইচ্ছে করে, কিন্তু মুশকিল হলো যে তো আমার জানা নেই কেন কেঁদেছিলেন। আমি যাই বলি না কেন, এটা একটা অনুমান হবে। আর সত্যি সত্যি তিনি কেঁদেছিলেন কিনা তাও আমি জানি না। বাইরে থেকে কেউ মনে করেছিলেন। তা আমার সমস্যা হলো এই, আমি যাই উত্তর দিই এটা একটা অনুমান। সেই জন্য আমি কি আর বলবো এই ব্যাপারে। পরের প্রশ্ন দীপালি দাস। ব্যর্থতা আপনাকে বিচলিত করতে পারে না, তবু আপনি বলেন আমি মহান নই। ব্যর্থতার গ্লানি সহজেই কিভাবে কাটিয়ে উঠতে পারবো? সহজে কিছু বড় জিনিস পাওয়া যায় না। ঠাকুর বলেছেন, কেউ যদি বলে পাত্রীকে বড়ি সোনা দেব, তার কথা বিশ্বাস করো না। জীবনে প্রতিটি প্রাপ্তি বা অ্যাচিভমেন্টের পেছনে যদি সংগ্রাম না থাকে, তাহলে লক্ষ্যের দাম বুঝতে পারে না মানুষ। খুব সহজেই যেখানে পেয়ে যাচ্ছে, যেমন ধনী বাড়ির ছেলে মেয়েরা সহজেই পেয়ে যাচ্ছে মা বাবার কাছে যা চায়, বলে তারা দাম বুঝতে পারে না ওগুলোর। সুতরাং সহজে কাটিয়ে ওঠা যায় না, সংগ্রাম চাই, বহুদিনের সংগ্রাম চাই। এবং সংগ্রাম কিভাবে করতে হয় সেটা আমাদের গ্রুপে প্রতিদিন সকালে এক্সারসাইজ দেওয়া থাকে। তার উপর আত্মশক্তি বিকাশের 32টি পদ্ধতি, এগুলো ইংরেজিতে ইউটিউবে দেওয়া হচ্ছে, অন্য গ্রুপ দিচ্ছেন। আপনি দেখুন, অভ্যেস করুন। ব্যর্থতার গ্লানি, জীবনে ব্যর্থতা যে থাকে এটাকে অনেকে মানতে চায় না। তারা ভাবেন সবকিছু দিয়ে তারা সফল হবেন। সুতরাং ব্যর্থতা থাকবেই, ব্যর্থতার গ্লানিটাকেও অতিক্রম করা যায়। ব্যর্থতা আর ব্যর্থতার গ্লানি দুটো আলাদা জিনিস। শ্রীকৃষ্ণ সেটাই অর্জুনকে বললেন, তুমি গ্লানিটা সরিয়ে দাও।
কিন্তু যুদ্ধে জিতবই এটা কিন্তু তুমি দাবি করো না। সুতরাং আপনি দেখুন, আমরা গ্রুপে সকালে অনুশীলন দিই, রোজ করুন নিয়মিত। আত্মশক্তি বিকাশের পদ্ধতি, ওটা দেখুন ইউটিউবে, ইংরেজিতে আছে। সময় লাগবে, কারণ এগুলো তো ছোটবেলায় শেখানো হয় না, বড় হয়ে শিখতে গেলে একটু টাইম লাগে। সেই সংগ্রাম, সেই সময় এগুলো দিতে হয়। শেষ প্রশ্ন করেছেন সুচেতা হালদার। আবেগ এবং বুদ্ধির ঠিক ঠিক সামঞ্জস্য রেখে কাজে লাগানোর ক্ষেত্রে অসুবিধা হয়, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে উপকৃত হব। হ্যাঁ, ভারসাম্য রাখা তো অসুবিধেই। যারা খুব ধ্যান করেন, সাধনা করেন, তাদের পক্ষে এটা সম্ভব। কিংবা জাগতিক বিষয়ে যারা সাফল্য ব্যর্থতাকে বিশেষ পাত্তা দেন না, তারাও সামঞ্জস্য রাখতে পারে। আর সব মানুষের মধ্যেই একেবারে ভারসাম্য থাকে না। কারোর মধ্যে আবেগ একটু বেশি থাকে বুদ্ধির চেয়ে, কারোর মধ্যে বা আবেগের চেয়ে বুদ্ধি বেশি থাকে। বুদ্ধি মানে এখানে যুক্তি। আর এই সামঞ্জস্য, ভারসাম্য রাখা, এটাই সাধনা। সাধন ভজনে এটা হয়, সময় লাগে। আর বাইরে কাজকর্মে কর্মযোগ অভ্যেস করতে, তবেই এটা সম্ভব। শুধু ধ্যানে কিন্তু নাও হতে পারে। অর্থাৎ সাধন ভজনে ঘরে এবং বাইরে, অফিস, পাড়ায়, সমাজে কাজের সময় অভ্যেস করতে হয়, করতে করতে এগোতে হয়। আমাদের গ্রুপে এক্সারসাইজে এগুলো দেওয়া আছে, কিন্তু কখনো কখনো বলা আছে, যেমন আজকেই বোধহয় আছে নাকি কালকে ছিল, নেগেটিভ পরিস্থিতিতে আমি পজিটিভ থাকবো। কিংবা আর একটা ছিল, পরিস্থিতি যেমনই হোক আমি মনকে শান্ত রাখবো। বা গ্রুপে অডিও ভিডিওর সাহায্যে মনকে শান্ত করার অভ্যেস করব। আমরা কিন্তু এক্সারসাইজ দিয়ে আসছি প্রায় 2.5-3 বছর ধরে। কেউ যদি রেগুলার এগুলো করেন, আর রেগুলার করা সম্ভব না হলে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন করেন, এগিয়ে যাওয়া যায় সহজেই। সুতরাং আপনি যে বলেন উদাহরণ দিয়ে, তো উদাহরণ মানে ঘটনা। ছেলে মানুষ করছেন, তাকে তো বলছেন মাধ্যমিকে 95% পেতে, কিন্তু সে যে আবেগ এবং বুদ্ধির সামঞ্জস্য রাখতে পারছে কিনা সেটা শেখাচ্ছেন কি? তাহলে সেও কিন্তু আপনার মতো বয়সে ওই সমস্যায় পড়ে যাবে। অন্তঃশক্তির বিকাশ যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ এটা সম্ভব নয়। সেই জন্য আপনাকে বলছি, গ্রুপের অনুশীলনগুলো রেগুলার করুন, অন্তত সপ্তাহে 2-3 দিন। আপনার সুবিধা হবে এটা করতে। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার, ভালো থাকুন সব।